নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত। আমার প্রিয় শ্রোতা বন্ধুদের মধ্যে অনেকেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প শুনতে চেয়েছেন। সেই সব শ্রোতা বন্ধুদের জন্য এবং আপনাদের সকলের জন্য আজকের নিবেদন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প সাবিত্রী চুরি। ঠিক হইল, গ্রামের ও নিকটবর্তী গ্রামগুলির প্রত্যেক ভদ্রলোককে মাসে 4খানা করিয়া রিপ্লাই কার্ড লিখিতেই হইবে। অপরাপর চাষি, কামার, ছুতার, গৃহস্থকে লিখিতে হইবে 2খানি রিপ্লাই কার্ড। নিতান্ত হীন অবস্থার লোকজনকে বাদিয়ে দেওয়া হইল। রিপ্লাই পোস্টকার্ড ছাড়া অন্য প্রয়োজনীয় চিঠিপত্র লেখা যথানিয়মে তো চলিবেই। ব্যাপারটা হইল, হারানন্দপুর গ্রামে পোস্ট অফিস স্থাপনের উদ্যোগ পর্ব। অনেকখানি স্থান লইয়া এই অঞ্চলটায় পোস্ট অফিসের বড় অসুবিধা। প্রায় 3 ক্রোশ দূরবর্তী শহরে পোস্ট অফিস স্থাপিত। সপ্তাহে 2টি দিন বিট। ছোট ছোট গ্রামগুলায় তাও নাই। সেখানে সপ্তাহে 6 দিন অপেক্ষার পর 7 দিনের দিন পত্র আসে। এছাড়াও একটু গ্রাম্য মান সম্মানের ব্যাপারও আছে। পশ্চিমে 3 ক্রোশ দূরবর্তী নবাবপুর ছোট একখানা এতটুকু গ্রাম। সেই গ্রামের অমর বাড়ুর যে অকস্মাৎ আঙুল ফুলিয়া কলাগাছ হইয়া গ্রামে একটা পোস্ট অফিস বসাইয়া ফেলিয়াছে। অথচ হারানন্দপুর বড় গ্রাম, গ্রামে বর্ধিষ্ণু শিক্ষিত কায়স্থ সমাজের বাস। সেই গ্রামে পোস্ট অফিস নাই। কেহ টিটকারি না দিলেও সকলের মাথা আপনিই হেড হইয়া গেল। সকলে মিটিং করিয়া উপরোক্ত প্রস্তাব আইন স্বরূপে গ্রহণ করিয়া ডাক বিভাগের পোস্ট অফিসের জন্য একটি দরখাস্ত করিয়া বসিল। ডাক বিভাগও যথাসময়ে যথানিয়মে উত্তর দিল। পরীক্ষা গ্রহণীয় হিসাবে, অর্থাৎ এক্সপেরিমেন্টাল পোস্ট অফিস মঞ্জুর করা হইল। 6 মাস পর পরীক্ষার ফলাফল দেখিয়া ফল সন্তোষজনক হইলে যথারীতি ব্রাঞ্চ পোস্ট অফিস দেওয়া হইবে। 6 মাস এখন কত চিঠি যায়, কত চিঠি আসে, তাহার হিসাব রাখা হইবে। তাই চিঠির সংখ্যা সন্তোষজনকের উপরে তুলিবার জন্য ওই রিপ্লাই কার্ড লিখিবার আইন জারি হইল। সিংহবাবুরা একখানা ঘর ছাড়িয়া দিলেন। উচ্চ প্রাইমারি পাঠশালার ম্যাট্রিকুলেশন পাশ করা পণ্ডিতও বিনা বেতনে কয়েক মাস পোস্টমাস্টারি করিতে রাজি হইল। কিন্তু পিয়ন লইয়াই সমস্যা হইল। সমুদ্র পার হইয়াও গোষ্পথ পার হওয়াই হইল সমস্যা। পিয়ন কোথা পাওয়া যায়? বিনা বেতনে কে এ কাজ করবে? লেখাপড়া জানা লোক চাই। কাজটিও নেহাত হাওয়া খাওয়া কাজ নয়। রীতিমতো দুপুরে রৌদ্র মাথায় করিয়া দৈনিক কয়েক মাইল ঘুরিয়া আসিতে হইবে। সিংহবাবু বলিলেন, গাঁয়ে বেকার ছেলের তো অভাব নাই, কিন্তু তারা কি এ কাজ করবে? বিষ না থাকলে হবে কি, কুলোপানা চক্র যে আছে। প্রবীণ মিত্র মহাশয় এককালে সরকারি চাকুরি ছিলেন, এখন পেনশন পান। তিনি আধুনিক মনোভাব সম্পন্ন ব্যক্তি। তিনি হরিচাটুর্যকে বলিলেন, চাটুর্যের ছেলে এন্ট্রান্স ফেল করে বসে রয়েছে, লাগিয়ে দাও না চাটুর্যে, মাইনে 6 মাস পরে হবে তো। চাটুর্যে অত্যন্ত ক্ষুব্ধ হইয়া গেল। এ কথার কোনো উত্তর না দিয়া বলিল, আপনার মেজনাতি তো 3rd ক্লাস থেকে পড়া ছেড়ে এসে ঘরে বসে তাস পিটছে, তাকেই লাগিয়ে দিন না, হবে তো মাইনে। সরকারি চাকুরিও বটে, পেনশনও আছে। সমস্ত মজলিসটা অন্য রূপ ধারণ করিল। আলোচনা আলাপ সমস্ত স্তব্ধ হইয়া গেল। আসন্ন ঝড়ের পূর্ব লক্ষণ ঘনায়িত হইয়া উঠিল। কিন্তু সৌভাগ্যের কথা, ঝড় উঠিল না। মিত্রমহাশয় কোনো কথা না বলিয়া ধীরে ধীরে চলিয়া গেলেন। সঙ্গে সঙ্গে অপর দিক দিয়া চাটুর্যেও প্রস্থান করিল। তারপর একে একে সকলেই। সর্বশেষে সিংহবাবু বলিলেন, তাহলে সভাপতিকে ধন্যবাদটা। কিন্তু ধন্যবাদ দিবার কেহ ছিল না। গ্রামের সর্বাপেক্ষা প্রধান ভট্টাচার্য মহাশয় ছিলেন সভাপতি। তিনি বলিলেন, থাক থাক,
ও আর এমন কি। এমন সমস্যার কিন্তু 2 দিন পর অকস্মাৎ অত্যন্ত সহজে সমাধান হইয়া গেল। গোবিন্দ বৈরাগী আসিয়া সিংহবাবুকে প্রণাম করিয়া বলিল, আগে বাবু, আমাকে চাকরিটা দেন কেনে? বিস্মিত হইয়া সিংহবাবু বলিলেন, চাকরি? চাকরি তো এখন কিছু নাই বাবু, চাকর বাকর তো আর আমার দরকার নাই। আগে না, চাকরের কাজ নয়, ওই ডাকঘরের পিয়নি। পিয়নের কাজ? সিংহবাবু হাসিলেন। গোবিন্দ বৈরাগী ভিক্ষা করিয়া খায়, নিরক্ষর বৈষ্ণবের ছেলে, লোকটার মাথায় একটু ছিটও আছে। বাবু হাসিয়া বললেন, কিন্তু মাইনে যে নেই গোবিন্দ। গোবিন্দ হাত জোড় করিয়া উত্তর দিল, আগে হবে তো। বাবু কহিলেন, সে তো পরে, এখন খাবে কি? ভিক্ষা করবে না পিয়নি করবে? আগে দুইই করব। ভিক্ষা করতে তো গায়ে ফিরতেই হয়, তাই এক কাঁধে থাকবে ভিক্ষার ঝুলি, এক কাঁধে থাকবে চিঠির ঝুলি। এটা ভালো বলেছ গোবিন্দ, কিন্তু লেখাপড়া জানা লোক চাই যে। চিঠির ঠিকানা পড়তে হবে তো, রামের চিঠি শ্যামকে দিলে তো চলবে না। আগে লেখাপড়া আমি কিছু কিছু জানি হুজুর। জানো? বাবু এবার প্রত্যাশায় গম্ভীর হইয়া আন্তরিকতার সহিতই প্রশ্নটা করিলেন এবং একটু সজাগ হইয়া বসিলেন। আগে হ্যাঁ, উচ্চ প্রাইমারি পর্যন্ত পড়েছি আমি পাঠশালায়। বাবা চাকরি করতেন কীর্ণাহারে, সেখানে আমি পড়েছি বাবুদের পাঠশালায়। বিস্মিত হইয়া বাবু বলিলেন, আচ্ছা, পড়ো তো দেখি এই কাগজটা। গোবিন্দ অবলীলাক্রমে পড়িয়া গেল। আনন্দবাজার পত্রিকা, বৃহস্পতিবার, 1937। বাধা দিয়া বাবু বলিলেন, ছাপা লেখা তো হবে না, হাতের লেখা। আচ্ছা পড়ো, এই ঠিকানাটা পড়ো। গোবিন্দ পড়িল, মহামহিম মহিমার্ণব শ্রীযুক্ত শঙ্কর প্রসাদ সিংহ, জমিদার বাবু মহাশয়, বরাবরেশু। বাহ বাহ, তাই তো গোবিন্দ, তুমি যে এমন লোক তা তো জানতাম না হে। হ্যাঁ, এই যে গড় গড় করে পড়ে গেলে। বেশ হবে, ঠিক হবে। গোবিন্দ প্রশংসায় পরিতৃপ্ত হইয়া সলজ্জভাবে হাসিয়া নীরবেই দাঁড়াইয়া রহিল। বাবু আবার একটু চিন্তিত হইয়া পড়িলেন। কথাটা হঠাৎ তাহার মনে পড়িয়া গেছে। তিনি বলিলেন, কিন্তু সব চিঠি তো বাংলাতে ঠিকানা লেখা থাকবে না, ইংরাজি ঠিকানার চিঠি পড়বে কেমন করে? গোবিন্দ তৎক্ষণাৎ উত্তর দিল, আগে পোস্টমাস্টার বাবু বলে দেবেন, আমি পেন্সিল দিয়ে বাংলাতে লিখে নেব ঠিকানা খামের উপর। বাবু মহা খুশি হইয়া বলিলেন, তুমি ঠিক পারবে গোবিন্দ, ঠিক পারবে। বেশ, তবে কাজ আরম্ভ করে দাও তুমি, ভালোই হবে তোমার। ভবিষ্যতে তো ভালোই হবে। পিওনির আরম্ভই হলো 16 টাকা মাইনেতে, কি আরো বেশি বোধ হয় আজকাল। গোবিন্দ বলিল, ইংরেজিও তা কাজ করতে করতে শিখে নেব আমি। গোবিন্দ হাসিতে হাসিতে আসিয়া উঠিল লক্ষ্মী বৈষ্ণবীর বাড়ি। লক্ষ্মী প্রশ্ন করিল, হাসছ যে? হাসছি। ওই কথা শুনলে আমার সমস্ত গা জ্বলে যায়। হাসছ যে? না হাসছি। তা সে হাসি আমাকে দেখানো কেন? ওই মাঠে গিয়ে হাসো গে। গোবিন্দ পুলকিত হইয়া উঠিল। সে এবার বলিল, এবার আর তোমার না শুনছি না, আমার চাকরি হলো। চাকরি? লাট সাহেবই নাকি? লাট সাহেব বেড়াতে যাবে তাই তোমাকে চাকরিটা দিয়ে যাবে নাকি? লাট সাহেবই নয়, তবে পিওনি বটে। এরপরে পোশাকও দেবে, পেন্টুন, কোট, পাগড়ি, পায়ে পটি না কি বলে তাই।
মাইনে হবে 20 টাকা মাসে, বছরে বছরে বাড়বে। মাইনে হবে? হয় নাই এখনো? গাছে কাঁঠাল গোঁফে তেল। তা বেশ, মাইনে হোক, তারপর হবে। অর্থাৎ বিবাহ। লক্ষ্মী গোবিন্দের বাল্যসখী নয়, তবে বাল্যকালে তাহাদের বিবাহের একরূপ স্থির হইয়াছিল। অকস্মাৎ একদা সে সম্বন্ধ ভাঙিয়া যায়। লক্ষ্মীর এক মামা ছিল শহুরে বৈরাগী। সে কাজ করিত রেলের এক জংশনে। সে একদিন আসিয়া লক্ষ্মীকে দেখিয়া প্রস্তাব করিল, একটি ভালো পাত্র আছে, সে ভালো মেয়ে চায়, দেবে বিয়ে? ছেলেটি চাকরি করে রেলে, গাড়ির নম্বর লেখে, 25 টাকা মাইনে। তাছাড়া তোমার জিনিসপত্র কিনতেই হয় না, রেলের মাল তো। সে এক বিচিত্র হাসি হাসিল। লক্ষ্মীর মা সে প্রলোভন সম্বরণ করিতে পারিল না। চাকুরে বরেই বিবাহ দিয়া সে কন্যার সঙ্গে জামাতার বাড়ি বাস করিতে চলিয়া গেল। গোবিন্দ তখন পিতার মৃত্যুর পর পিতার চাকরিতে বহাল হইয়াছে। কীর্ণাহারের বাবুর খাস খানসামা। সংবাদটি শুনিয়া গোবিন্দ চাকরিটাই ছাড়িয়া দিল। বৈরাগীর ছেলে কাঁধে ঝুলি লইয়া জাতি ব্যবসা আরম্ভ করিল। সেই ব্যবসা তাহার আজও চলিতেছে। 10-12 বৎসর পর লক্ষ্মী একদিন বিধবা হইয়া দেশে ফিরিল। লক্ষ্মীর মাও তখন মারা গিয়াছে। গোবিন্দ লক্ষ্মীকে দেখিয়া অবাক হইয়া গেল। সেই লক্ষ্মী এই? রূপ যৌবনে সমৃদ্ধা লক্ষ্মীর পরনে ধপধপে মিহি পাড় ধুতি, হাতে একগাছি করিয়া বোধহয় সোনারি চুড়ি, মাথার চুল বেনি করিয়া না বাঁধিলেও পরিপাটি ছাঁদে বিন্যস্ত। গোবিন্দ লক্ষ্মীর পায়ে আপনাকে বিকাইয়া দিতে চাহিল, কিন্তু লক্ষ্মী হাসিয়া বলিল, গোবিন্দকে কিনবার মতো কানাকড়ি তাহার ভাণ্ডারে নাই। সে বলিল, ভিখারির আবার বিয়ের স্বাদ কেন? গোবিন্দ সবিনয়ে বলিল, আমি চাকরি করব লক্ষ্মী, আমি গেলেই বাবুরা আমাকে কাজ দেবে। কি খানসামাগিরি? লক্ষ্মীর চোখ দুইটা কৃত্রিম বিস্ময়ে বিস্ফারিত হইয়া উঠিল। ওরে বাপরে, এত বড় চাকুরের পরিবার আমি হতে পারব না বলিয়া সে যে হাসি হাসিল, সে হাসি অত্যন্ত নির্মমভাবে গোবিন্দকে আঘাত করিল। গোবিন্দ আর 2 মাস লক্ষ্মীর বাড়ি হাঁটিল না। 2 মাস পর আবার সে একদিন আসিয়া বলিল, আচ্ছা লক্ষ্মী, আমি যদি চাষবাস করি? লক্ষ্মী প্রশ্ন করিল, টাকা? টাকা আমার কিছু আছে। কত সেইটা শুনি না কেন? 100-250 টাকা আছে। 250? জমি হবে 2.5 বিঘে, তার ধানে আমি খাবো তুষ আর তুমি ভাত নাকি? না, আমি খাবো ভাত, তুমি তুষ খাবে? বলিয়াই আবার সেই হাসি। তারপর সে স্পষ্টই বলিয়া দিল, দেখো, এ জন্মে আর হয় না। কি করব বলো? আমার চাল চলন তো দেখছো। আমি বাপু ভালো না হলে খেতে পারি না, ভালো না হলে পড়তেও পারি না। আজ গোবিন্দ তাই হাসিতে হাসিতে আসিয়া লক্ষ্মীর প্রশ্নের উত্তরে বলিল, হাসছি। কিন্তু সংবাদটা পাইয়াও লক্ষ্মী তাহাকে সাগ্রহে সম্মতি দিল না। বলিল, তা বেশ, মাইনে হোক, হবে তারপর। গোবিন্দ ক্ষুণ্ণ হইল না। এত দীর্ঘদিন সে অপেক্ষা করিয়াছে, আর তো 6 মাস। বেশ তাই, তারপরই হইবে। সে শুধু বলিল, কিন্তু সেদিন তো আর না বলবে না। এবার লক্ষ্মী আর পরিহাস করিল না, বলিল, না। হরিপদ হাজরা, ঘোষপুর। কাঁচা ইংরেজি হাতের লেখা, হাজরার ছেলের চিঠি। ছেলেটি আমেদপুর স্কুলে পড়ে,
বোর্ডিংয়ে থাকে। ঠিক তাই, এই যে লিখিয়াছে শ্রীচরণ কমলেশু, টাকা পাঠাইতে লিখিয়াছে। দ্বিপ্রহর রৌদ্রে ক্লান্ত হইয়া মাঠের একটা পুকুরের ধারে একটা গাছের তলায় বসিয়া গোবিন্দ চিঠিগুলি দেখিতেছিল। সমস্ত চাকলার সংবাদটা এখন তাহার নখদর্পণে। সে লুকাইয়া মাঠে বসিয়া এমনি করিয়া পোস্টকার্ডের চিঠিগুলি পড়ে। খামের চিঠিগুলির উপর তাহার দারুণ কৌতূহল, কিন্তু ভয়ে সেগুলি খুলিতে পারে না। ভবেশচন্দ্র ভট্টাচার্য, রতনডাঙ্গা, নিশ্চয়ই মামলার চিঠি। আহ, লোকটার এত মুকুরদমাও আছে! দেশের সর্বনাশ করিয়া দিল। শ্রীরাম ঘোষের মতো অবস্থাপন্ন চাষি ভট্টাচার্যের 500 টাকা ঋণের দায়ে সর্বশান্ত হইয়া গেল। ই আবার কার সর্বনাশ আরম্ভ করিয়াছে? উফ, উকিলের লেখা বটে। বহু কষ্টেই গোবিন্দ পড়িল। নন্দলাল গোপের মামলার দিন আগামী 12 তারিখ আছে। অবশ্য 5-7 টাকা খরচ সহ আসিবেন। পরামর্শ মতো সমন চাপিয়া দেওয়া হইয়াছে। একতরফা ডিক্রি হইবেই। সর্বনাশ! গোবিন্দের ইচ্ছা হইল চিঠিখানা ছিঁড়িয়া ফেলিয়া দেয়, কিন্তু না, সে হয় না। চাকরি চলিয়া যাইবে। নন্দকে খবরটা গোপনে দিলে কেমন হয়? গোবিন্দ উপায় পাইয়া খুশি হইয়া উঠিল। নন্দর গ্রামেতে যাইতেই হইবে। 2খানা চিঠি আছে, রঙিন খামের চিঠি, একটু মিষ্টি গন্ধও পাওয়া যায়। শ্রীমতী সাবিত্রী দেবী। তাহার মনশ্চক্ষুর সম্মুখে একটি সলজ্জ অবগুণ্ঠিতা বধূর মূর্তি ভাসিয়া উঠিল। ঠিক আজ যে দরজার দ্বারে দাঁড়াইয়া আছে, সম্মুখে তাহার 5 বছরের ছেলেটি। তাহাকে দেখিলেই বলিবে, পিয়ন, আমাদের চিঠি। চিঠি লইয়াই বলিবে, দাঁড়াও, ভিক্ষে নিয়ে যাও। অন্তত 1 মাসের চাল আনিয়া সে ঢালিয়া দেয়। প্রত্যেক বিটে তাহার চিঠি থাকিবেই, কোনো কোনো বিটে তাহার 2খানাও থাকে। যুবক স্বামীটি একদিনে পাইবে জানিয়াও উপর্যুপরি চিঠি দিয়া বসে। আজও 2খানি চিঠি আসিয়াছে। পিয়নের পদে পাকা হইলেও সে তো আর এক স্থানে থাকিবে না, এখানে ওখানে বদলি করিবেই। তখন সেও পত্র লিখিবে লক্ষ্মীকে। শ্রীমতী লক্ষ্মীমণি দাসী, কেয়ার অফ গোবিন্দচন্দ্র দাস, ভিলেজ অ্যান্ড পোস্ট, হারানন্দপুর। ইংরেজি তাহার অনেকটা আসিয়াছে। নিজের নাম সে বেশ লিখিতে পারে। আর এই 2টা মাস যাইতে যাইতে ঠিকানা পড়িতে, ঠিকানা লিখিতে সে বেশ পারিবে। ফার্স্ট বুক এবার শেষ হইয়াছে, আবারও অর্ধেকের উপর সে পড়িয়া ফেলিয়াছে। সে মনে মনে বানান করিতে আরম্ভ করিল, শ্রীমতী লক্ষ্মীমণি দাসী। কিন্তু লিখিবে কি? শুধু আমি ভালো আছি, তুমি কেমন আছো? অকস্মাৎ তাহার মনটা ওই রঙিন খাম 2টির অভ্যন্তরে প্রবেশ করিবার জন্য যেন মাথা কুটিতে আরম্ভ করিল। চিঠি 2খানা বাহির করিয়া একদৃষ্টে চিঠি 2খানার দিকে সে চাহিয়া রহিল। চট করিয়া তাহার মনে হইল, প্রথম চিঠিখানা এই 6 তারিখের ছাপ মারা। চিঠিখানা না দিলেও তো চলে, এই তো 8 তারিখের চিঠিতেই তো সব খবর আছে। সে আর থাকিতে পারিল না, চিঠিখানা খুলিয়া পড়িল। স্তব্ধ, বিবর্ণ, রুক্ষ দ্বিপ্রহরটা যেন তাহার চোখের সম্মুখে বর্ণে, বৈচিত্র্যে, রূপে, রসে অপরূপ হইয়া উঠিল। প্রাণের সাবিত্রী। গোবিন্দ চোখ বুজিয়া লেখক ও পাঠিকার অপূর্ব ভালোবাসার রসধারা চুরি করিয়া পান করিয়া আবেগে বিভোর হইয়া গেছে। কিছুক্ষণ পর সে উঠিল। গ্রাম গ্রামান্তরে ফিরিয়া নন্দকে সংবাদ দিয়া ওই সাবিত্রী দেবীর বাড়ির দিকে পথ ধরিল।
কিন্তু ভয়ে অনুশোচনায় তাহার পা যেন চলে না। পিয়ন, আমাদের চিঠি। গোবিন্দ বিবর্ণ মুখে একখানি চিঠি তাহার হাতে দিল। চিঠি দিয়াই চলিয়া যাইতেছিল, ছেলেটি বলিল, দাঁড়াও, চাল নিয়ে যাও। বাধ্য হইয়া তাহাকে দাঁড়াইতে হইল। ওই মেয়েটি চিঠি পড়িতেছে। সে ঠক ঠক করিয়া কাঁপিতে আরম্ভ করিল। ছেলেটি চাল আনিয়া ঢালিয়া দিল। গোবিন্দ দ্রুত পদে ফিরিল। পিয়ন, ও পিয়ন। গোবিন্দের কণ্ঠ শুকাইয়া গেল। সে উত্তর দিতে পারিল না, কেবল ঘুরিয়া দাঁড়াইল। শোনো শোনো, মা ডাকছে আমার। গোবিন্দ শুনিল, চাপা গলায় মা তিরস্কার করিল। ছেলের আক্কেল দেখো, ওই কথা বলতে আছে? বলো, যা বলতে বললাম তাই বলো। ছেলেটি বলিল, জল খাবার নিয়ে যাও, আমার বাবার মাইনে বেড়েছে কি না, একদিন ভাত খাবার নেমন্তন্ন রইল তোমার। গোবিন্দ পরম আশ্বাসের একটা নিঃশ্বাস ফেলিল। বোকা মেয়েটা ধরিতে পারে নাই। 6 মাস পূর্ণ হইতে আর 15 দিন বাকি আছে। পাকা পিয়নির পদের জন্য দরখাস্তও হইয়া গেল। 200 টাকা জামিনও সে আমানত করিয়া দিয়াছে। আর লক্ষ্মীর না বলিবার পথ নাই। লক্ষ্মী বলিল, চৈত্র মাসে তো আর হয় না, বৈশাখের প্রথমেই তাহলে দিন ঠিক করো। গোবিন্দ পাঁজি দেখিয়া রাখিয়াছে। সে বলিল, 1 বৈশাখ ভেরি গুড ডে। লক্ষ্মী হাসিয়া বলিল, একেবারে রাম পণ্ডিত, বাংলা করে বলো না। 1 বৈশাখ খুব ভালো দিন। একেবারে পয়লাই? লক্ষ্মী হাসিয়া ঢলিয়া পড়িল। আচ্ছা, চললাম, চিঠি কখানা দিয়ে আসি। গোবিন্দ বাহির হইয়া পড়িল। সেই বটতলাটিতে বসা যেন তাহার একটি নিয়ম হইয়া গিয়াছে। বটতলাতে বসিয়া তেমনি চিঠি দেখিতে দেখিতে বাহির করিল সাবিত্রী দেবীর চিঠি। এ চিঠির এখন সে নিয়মিত পাঠক। জল দিয়া ভিজাইয়া খামখানি খুলিয়া সে পড়ে। চিঠির কাগজে কালির অক্ষরে যে রসটুকু থাকে, সেটুকুর প্রলোভন সে কিছুতেই সম্বরণ করিতে পারে না। পড়িয়া ব্যাগের ভিতরে রক্ষিত সিপিয়াটা একটা আঠার শিশি বাহির করিয়া খামখানি সযত্নে পূর্বের মতো আঁটিয়া ফেলিয়া চিঠিখানি বিলি করিয়া আসে। আজিকার খামখানি পূর্বাপরগুলির মতো নয়, এখানে বেশ ভালো খাম। স্বামীটি বেনারস গিয়াছে কার্যোপলক্ষে, বেনারসেরই ছাপ। বোধহয় নূতন স্থানে পূর্বাপর খামগুলির মতো খাম মেলে নাই। খামখানার মধ্যে সে সুমিষ্ট গন্ধও নাই, কেমন একটা ঔষধ ঔষধ তীব্র গন্ধ। সে পুকুর ঘাটে নামিয়া খামখানার আঠা মুখটুকু ভিজাইয়া দিল। দেখিতে দেখিতে জলসিক্ত মুখ ফুলিয়া ফাঁপিয়া উঠিল। গোবিন্দ সন্তর্পণে একটি দেশলাইয়ের কাঠি দিয়া চিঠিখানা খুলিয়া চিঠিখানা বাহির করিল। সেদিন লোকটি লিখিয়াছিল, এবার চুড়ি গড়াইয়া লইয়া যাইতেছি, চুড়ির নামও সাবিত্রী চুড়ি। আবার কিছুদিনের মধ্যেই আর একখানা নূতন গহনা দিব, ছোটখাটো একটি জিনিস, কি পছন্দ লিখিবে। কাশি যাইতেছি কাজে, সেখান হইতে আনিব, লিখিবে। সাবিত্রী চুড়ি সে দেখিয়াছে। সেদিন খোকা ছিল না। দরজার আড়াল হইতে সোনার চুড়ি পরা নিটল হাতখানি বাহির হইয়া আসিয়াছিল। লক্ষ্মী প্রতিমার মতো মেয়ে, সোনার চুড়িতে তাহাকে বড় সুন্দর মানাইয়াছে। এবার কি গহনা হইবে? সে যেন এই প্রণয়ী যুগলের বার্তাবহ দূত, পরম অন্তরঙ্গ আপনার জন হইয়া গেল।
গোবিন্দ চিঠিখানা খুলিয়া ফেলিল। এ কি, এ কাহার চিঠি? এ কি সম্বোধন? মহাশয়া! রুদ্ধশ্বাসে চিঠিখানা পড়িতে পড়িতে গোবিন্দ অনুভব করিল কে যেন তাহার গলাটা টিপিয়া ধরিয়াছে। সমস্ত চেতনা তাহার বিলুপ্ত হইয়া আসিয়াছে। নাই, হরনাথ চক্রবর্তী নাই। আপনার স্বামী হরনাথ চক্রবর্তী এখানে আসিয়া কলেরায় আক্রান্ত হইয়া হাসপাতালে আসেন, কিন্তু অত্যন্ত দুঃখের কথা, চিকিৎসায় কোনো ফল হয় নাই। গতকল্য সন্ধ্যার সময় তিনি মারা গিয়াছেন। মৃত্যুর পূর্বে আপনাদিগকে তিনি সংবাদ দিতে বলিয়াছিলেন। সেই সংবাদ অত্যন্ত দুঃখের সহিত আপনাকে জানাইতেছি। ঝরঝর করিয়া গোবিন্দ কাঁদিয়া ফেলিল। তাহার চোখের সম্মুখে ভাসিয়া উঠিল থান কাপড় পরা নিরাভরণা বিধবা সাবিত্রী দেবীর মূর্তি। নাই, একেবারে নাই। হারাইয়া গেলে আশা থাকে যে একদিন আসিবে, এ একেবারে নাই। ওর বাড়িতে আর চিঠি আসিবে না। প্রত্যাশায় উৎসুক মুখে লাল শাড়ি পরা মেয়েটি চুড়ি পরা হাতে দরজা ধরিয়া আড়ালে আর দাঁড়াইয়া থাকিবে না। গোবিন্দের মনে হইল তাহার এ পিয়নি চাকরির আর কোনো মূল্য নাই। হঠাৎ তাহার মনে হইল চিঠিখানা যদি না দেওয়া হয় তবে তো এ সংবাদ তাহার কাছে অজ্ঞাতই থাকিয়া যাইবে। কল্পনাটি মাথার মধ্যে ঘুরিতে ঘুরিতে একটা অদ্ভুত রূপে রূপান্তরিত হইয়া উঠিল। কাশী গিয়া হরনাথ সন্ন্যাসী হইয়া গিয়াছে। তাহা হইলে তো লাল শাড়ি পরা মেয়েটি চিরদিন সোনার চুড়ি পরা হাতখানি বাহির করিয়া চিঠির জন্য দাঁড়াইয়া থাকিবে। কিন্তু চিরদিন সে বড় দীর্ঘ। আচ্ছা, 3 বৎসর পর সে ফিরিবে, 3 বৎসর পরে আবার পত্র আসিবে, আরও 3 বৎসর পর। উত্তপ্ত মস্তিষ্কে বিচলিত চিত্তে সে ব্যাগের ভিতর হইতে দোয়াত কলম কাগজ বাহির করিয়া বসিল। সে লিখিল, সংসারে আর আমার ইচ্ছা নাই। কাশীতে একজন সিদ্ধ সন্ন্যাসীকে পাইয়াছি। 3 বৎসর পর। সহসা তাহার মনের মধ্য হইতে পয়লা বৈশাখ কথাটা বাহির হইয়া কলমের ডগায় যেন আপনি আসিয়া পড়িল। সে লিখিল, 3 বৎসর পর পয়লা বৈশাখ আমি ফিরিব। এতক্ষণে তাহার মনে হইল সাবিত্রী যে হাতের লেখায় ধরিয়া ফেলিবে। ভাবিয়া চিন্তিয়া সে আবার লিখিল, আমার নিজ হাতে তোমাকে পত্র দেওয়া আমার গুরুর নিষেধ আছে। অন্য লোক দিয়া চিঠি লিখাইলাম। উত্তেজনার মুখে আকস্মিক আবেগের বশবর্তী হইয়া সে যে কি করিল তাহা একবার ভাবিয়াও দেখিল না। ডাক্তারের চিঠিখানা ছিঁড়িয়া কুটি কুটি করিয়া দিয়া আপনার লেখা চিঠিখানা সে খামের মধ্যে পুরিয়া আঠা বন্ধ করিয়া দিল। আজও ছেলেটি দরজার মুখে দাঁড়াইয়া ছিল না। শুধু দরজার আড়ালে দেখা যাইতেছিল শাড়ির লাল প্রান্ত, আর দরজার গায়ে আবদ্ধ ছিল প্রত্যাশী একখানি সোনার চুড়ি, সেই সাবিত্রী চুড়ি পরা হাত। চিঠিখানা দিতে গিয়া গোবিন্দের হাত কাঁপিয়া উঠিল। সেখানা তাহার হাত হইতে খসিয়া মাটিতে পড়িয়া গেল। ব্যস্ত হইয়া সে চিঠিখানি কুড়াইতে যাওয়ার পূর্বে প্রত্যাশা চঞ্চল মেয়েটি ঝুঁকিয়া সেখানা যেন ছোঁ মারিয়া তুলিয়া লইল। হাতের চুড়িগুলি যেন ঝঙ্কার দিয়া হাসিয়া উঠিল। বায়ুতাড়িত অবগুণ্ঠনের মধ্যে লজ্জারক্ত একখানি মুখের অধরলীন হাস্যরেখা গোবিন্দের বুকে তীব্র বর্ষার মতো আঘাত করিল। সে বলিতে গেল, ওগো, কিন্তু তাহার পূর্বে সাবিত্রী লঘু পদক্ষেপে ভিতরে চলিয়া গিয়াছে। গোবিন্দ তখনও ভাবিতেছিল। অকস্মাৎ
অস্ফুট মৃদু কান্নার আওয়াজ বাড়ির মধ্যে ধ্বনিত হইয়া উঠিতেই সে দাঁড়াইয়া থাকিতে পারিল না। দ্রুত বেগে সে পলাইয়া চলিয়া আসিল। পোস্ট অফিসে ফিরিয়া সে যেন উদ্ভ্রান্তের মতো বসিয়া পড়িল। মাস্টার জিজ্ঞাসা করিলেন, এমন করে বসলি যে গোবিন্দ? গোবিন্দ ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। মাস্টার কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন, আমি কি করব বল? মিত্তির মশাই, ঘোষ মশাই সবাই যে কালী চাটুর্যের ছেলেকে রেকমেন্ড করলে। তাছাড়া ছেলেটা ম্যাট্রিকুলেশন পর্যন্ত পড়েছে, ওরই হয়ে গেল। আজ্ঞে? একটা অর্থহীন প্রশ্ন করিয়া গোবিন্দ ফ্যাল ফ্যাল করিয়া মাস্টারের মুখের দিকে চাহিয়া রহিল। মাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, এর মধ্যে তোকে খবরই বা দিলে কে? আজই তো খবর এসেছে, তোর দরখাস্তের টাকা সব ফিরে এসেছে। তা পিয়নের কাজ না হোক, রানারের কাজ কর না তুই। এতক্ষণে ব্যাপারটা খানিকটা গোবিন্দের মাথায় প্রবেশ করিল। সে বিস্মিত হইয়া বলিল, হল না আমার কাজ? মাস্টার নিরুত্তর হইয়া বসিয়া রহিল। আবার গোবিন্দ প্রশ্ন করিল, কার হল? বললাম যে কালী চাটুর্যের ছেলের। আমার টাকা? এই নে, ফেরত এসেছে। গোবিন্দ টাকাগুলি লইয়া শটান ঘরে আসিয়া উঠিল। লক্ষ্মীর কাছে গেল না, সিংহবাবুর কাছে গেল না। আপনার ঘরে দরজা বন্ধ করিয়া সে কাঁদিতে বসিল। হায়, সে করিয়াছে কি? মৃত্যুশোক ভীষণ তীব্র তাহাতে সন্দেহ নাই, কিন্তু সে শোক চিরস্থায়ী নয়। কিন্তু এ যে দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর প্রত্যাশার উপর হতাশার আঘাত, এ কি সহ্য হয় মানুষের? কাঁদিতে কাঁদিতে সহসা সে উঠিল। ডাকের ঝুলিটা হইতে বাহির করিল একখানা মানি অর্ডার ফর্ম। সেটিতে আপনার কাঁচা হাতের ইংরেজিতে ঘরগুলি পূরণ করিল। হরনাথ চক্রবর্তী পাঠাইতেছে সাবিত্রী দেবীকে 250 টাকা। কিন্তু যদি জানিতে পারে, প্রকাশ হইয়া পড়ে? নির্বাক হইয়া সে ভাবিতে আরম্ভ করিল। স্তম্ভিত হইয়া বসিয়া থাকিতে থাকিতে সে ফর্মখানার উপরেই আবার কি সব অঙ্কপাত করিল। 365 গণিত 3, চৈত্র মাসের 15 দিন। পরদিন ডাকঘরে গোবিন্দ আসিল না। মাস্টার ডাকাইয়া পাঠাইলেন। রানার আসিয়া ডাকিতেই গোবিন্দ প্রশ্ন করিল, 1095 আর 15 কত হয় বল দেখি? মাস্টারমশাই ডাকছেন গো, এসো, রসকস রাখো এখন। গোবিন্দ আসিয়া মাস্টারকেও প্রশ্ন করিল, 365কে 3 দিয়ে গুণ করলে তো আপনার 1095, হ্যাঁ? অবাক হইয়া মাস্টার বলিলেন, হ্যাঁ, তা কি? আর এ মাসের মানে চৈত্র মাসের আর 15 দিন, তাহলে 1110, ঠিক তো? মাস্টার বলিলেন, তুই বলছিস কিরে বাপু? গোবিন্দ বিড়বিড় করিয়া বকিতে বকিতে পোস্ট অফিস হইতে বাহির হইয়া চলিয়া গেল। কি বলিল? সাবিত্রী চুরি 1095। মাস্টার অবাক হইয়া গেলেন। রানারটা বলিল, মাথা খারাপ হয়ে গিয়েছে মশাই, লক্ষ্মীর সঙ্গে তো আর বিয়ে হবে না। লক্ষ্মী বলে দিয়েছে এর মধ্যে, চাকরি হলো না। মাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, ডাক, কালী চাটুর্যের ছেলেকেই ডাক, আজ থেকেই কাজে লাগুক।
নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।